এমন একটা ছেলে যে প্রথমে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে এসে দেবের বক্স অফিস কালেকশনের সাথে টেক্কা দেয়, মানে দেবের বক্স অফিস কালেকশনকেও হার মানায়, সেই ছেলেটা আর কেউ না, সে হলো আবির চ্যাটার্জি, যে কোনো গডফাদার ছাড়াই এই ইন্ডাস্ট্রিতে এসেছিল। এবং তিনি তো ক্যামেরার ফ্রেমই জানতো না, মানে তিনি ইন্ডাস্ট্রিতে প্রথম যখন একটা সিরিয়ালে শর্ট দিতে গেছিল, তিনি তো শর্ট দিতে দিতে ক্যামেরার ফ্রেমের বাইরেই চলে গেছিল। শুরুর দিকেও যেমন দেবকে টেক্কা দিয়েছিল এবং রিসেন্ট টাইমেও কিন্তু তার মুভি কিন্তু দেবকে টেক্কা দিচ্ছে। মানে রিসেন্ট টাইমে তার যে বহুরূপী মুভিটা রিলিজ করা হয়, সেটা তো বক্স অফিসে 21 কোটি টাকা কালেকশন করে। যেখানে দেবের খাদান মুভিটার বাজেট কিন্তু বেশি, কিন্তু বহুরূপী মুভিটার বাজেট কম হয়েও কিন্তু তার সাথে টেক্কা দেয়। মানে দেবের মুভি এখনো পর্যন্ত 25 কোটি টাকা কালেকশন করে এবং বহুরূপী মুভি তো 21 কোটি টাকা বক্স অফিসে কালেকশন করে তাকে টেক্কা দিচ্ছে। আর আজকের এই ভিডিওতে আবির চ্যাটার্জির রাইজ অ্যান্ড ফল নিয়ে গভীরভাবে আলোচনা করা হবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। অনেকে বলতে পারো তাহলে টাইটেলে ডাউনফল অফ আবির চ্যাটার্জি দিয়েছো কেন? এতে কিন্তু আমার কোনো দোষ নেই। তোমরাই কিন্তু কমেন্ট বক্সে বলেছিলে যে দাদা একটা ভিডিও চাই ডাউনফল অফ আবির চ্যাটার্জি। অনেকেই কিন্তু এই রিকোয়েস্টটা করেছিলে, তার জন্য কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। আর টাইটেলে যদি ডাউনফল থাকে তাহলে তো ভিউজ আসবে। আবির চ্যাটার্জি 18 নভেম্বর 1980 সালে ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি পড়াশোনায় কিন্তু খুবই মেধাবী ছিল। তিনি ডিগ্রি এবং এমবিও কমপ্লিট করে তার পড়াশোনাটা শেষ করে এবং ডিগ্রি করার সময় কিন্তু তিনি তার কলেজের বান্ধবী নন্দিনী চ্যাটার্জিকে কিন্তু বিবাহ করেছিলেন 2007 সালে। তিনি ওয়েস্ট বেঙ্গলের এমন একটা অ্যাক্টর হয়ে রয়েছেন যিনি বহু বিবাহ প্রথাটাকে এখনো অ্যাকসেপ্ট করেনি। মানে আসলে আমি বোঝাতে চাইছি, প্রসেনজিৎ চ্যাটার্জি, কাঞ্চন মল্লিক, ইয়াশ দাশগুপ্ত, এরা যে বহু বিবাহ প্রথাটাকে অ্যাকসেপ্ট করেছে, সেটা কিন্তু তিনি এখনো করেননি। তিনি এই ইন্ডাস্ট্রিতে আসার আগে কিন্তু অনেক টেলিফিল্ম করেছে। মানে 2000 থেকে 2003 মধ্যে সোপ অপেরাস বা টেলিফিল্ম, যেমন ধরো শাশুড়ি জিন্দাবাদ, খুঁজে বেড়ায় কাছের মানুষ, মানহি শিখা, সময়, এক আকাশের নিচে, জন্মভূমি, এরকম ধরনের অনেক টেলিফিল্ম কিন্তু তিনি করেছে 2000 থেকে 2003 মধ্যে। তিনি 2004 সালে একটা ইন্ডিপেন্ডেন্ট ড্রামা ফিল্ম করেছিল রবিবার বিকালে। ফিল্মটি কিন্তু সেই সময় রিলিজ করা হয়েছিল, কিন্তু এই ফিল্মটির কিন্তু কোনো কপি এখন আর বেঁচে নেই। মানে এই ফিল্মটি একটা হারানো ফিল্ম হয়ে রয়ে গেছে। তারপরে 21শে আগস্ট 2010 সালে রূপসী বাংলায় একটা মুভি রিলিজ করা হয় সময় নামে। এটা কিন্তু একটা টেলিফিল্ম ছিল, যেটা টেলিভিশনেই রিলিজ করা হয়েছিল। মানে এই টেলিফিল্মের ব্যাপারটা একটু বুঝে নাও। এখন যেরকম ধরো নেটফ্লিক্স, জিও হটস্টার, হইচই, এরকম ধরনের প্ল্যাটফর্ম চলে এসে, অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু এইসব প্ল্যাটফর্মের জন্য কিন্তু মুভি তৈরি হয়, যেগুলো কিন্তু থিয়েটারে রিলিজ করা হয় না। সেগুলো শুধুমাত্র নেটফ্লিক্স বা হইচইতেই কিন্তু রিলিজ করা হয়। যেমন এই খাকি রিলিজ করা হচ্ছিল, যদিও এটা একটা ওয়েব সিরিজ, এরকম মুভিও কিন্তু অনেক তৈরি করা হয়। ঠিক সেরকমই মানে তখন কিন্তু এত এই নেটফ্লিক্স এইসবের প্রচলিত ছিল না। তখন টেলিফিল্ম রিলিজ করা হতো, মানে টেলিভিশনে মুভি রিলিজ করা হতো, যেটা কিন্তু বক্স অফিসে রিলিজ করা হতো না, যেটা কিন্তু থিয়েটারে রিলিজ করা হতো না। সেই সময় এই সময় মুভিটাকে রিলিজ করা হয় এবং মুভিটা কিন্তু ভালোই চলে। তিনি এরকম কিন্তু অনেক ধরনের টেলিফিল্ম করে, যার মধ্যে অনেক নাম রয়েছে, যেমন ধরো ভুল, মোম রাগে সমুদ্র, স্ক্যান্ডেল, অতিথি, বল্লভপুরের রূপকথা, ক্রেডিট কার্ড, হঠাৎ মেঘ, মাই সুইট ভ্যালেন্টাইন। তারপরে তিনি 2009 সালে ক্রস কালেকশন মুভির মাধ্যমে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে পা রাখে। মানে তিনি লিড রোলে প্রথম কাজ করে এই ক্রস কালেকশন মুভির মাধ্যমে। যে মুভিটা কিন্তু মোটামুটি চলেছিল, সেরকম কিন্তু চলেনি। আর সেই সময় কিন্তু কোয়েল মল্লিক কিন্তু প্রচুর পরিমাণে ব্লকবাস্টার মুভি দিয়ে গেছিল, যেমন নাটের গুরু, বন্ধন, বলো না তুমি আমার, প্রেমের কাহিনী, এরকম অনেক ব্লকবাস্টার মুভি দিয়ে গেছিল। আর সেই সময় কিন্তু 2010 সালে তিনি কোয়েল মল্লিকের সাথে একটা মুভি পায়, প্রেম বাই চান্স। মানে এই মুভিটা যদি কমার্শিয়ালি ভাবে সাকসেস হতো, তাহলে কিন্তু তিনিও এখন দেব বা জিতের মতো সেরকম জায়গায় থাকতো। কিন্তু সেই মুভিটা পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়। তারপরে তো এখন 15 বছর হয়ে গেল, তার সাথে কিন্তু আর কোয়েল মল্লিকের কোনো মুভি দেখা যায়নি। কথায় আছে না, কন্টেন্ট ইজ কিং। এই মুভিটার কাহিনীটা অতটা ভালো ছিল না, এর জন্য মুভিটা পুরোপুরি ভাবে ফ্লপ হয়ে যায়। ফ্লপ হওয়ার পরেও তারপরে তার একটা লাইফ চেঞ্জ করা মুভি আসে, ব্যোমকেশ বক্সী। এই মুভির মাধ্যমে তিনি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, মানে তার ক্যারেক্টারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তিনি একটা গোয়েন্দা হয়ে যায়, ডিটেকটিভ হয়ে যায়। এই ব্যোমকেশ বক্সী সিরিজের মাধ্যমে তাকে কিন্তু আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি এই ব্যোমকেশ বক্সী সিরিজের যত মুভি আসে, সমস্ত মুভিতে কিন্তু ফাটিয়ে অ্যাক্টিং করেছে। তিনি কিন্তু দর্শকের প্রচুর পরিমাণে প্রশংসা অর্জন করেছেন। তার জন্য তো ডিরেক্টররা এই ব্যোমকেশ বক্সীকে নিয়ে বারবার ফিরে এসেছে। যেমন 2012 সালে আবার ব্যোমকেশ ফিরে এলো, ব্যোমকেশ বক্সী, ব্যোমকেশ ও চিড়িয়াখানা, ব্যোমকেশ ও অগ্নিবাণ, মানে ব্যোমকেশের পুরো সিরিজ নিয়ে চলে এসেছিল। আবির চ্যাটার্জি তো অঞ্জন দত্তকে ধন্যবাদও দিয়েছিল যে তাকে এই সিরিজে নেওয়ার জন্য। মানে এটার পর থেকে কিন্তু তার পুরো ক্যারিয়ারটাই বদলে দিয়েছিল। তারপরে কিন্তু তিনি এই ব্যোমকেশ বক্সীতেই থেমে নেই, ব্যোমকেশ বক্সী টাইপের অনেক রোল কিন্তু করেছে, যেমন ফেলুদা, তারপর 22শে শ্রাবণ, এইসব মুভিতে কিন্তু তিনি
একটা গোয়েন্দার চরিত্রে মানে ডিটেকটিভের চরিত্রে ফাটিয়ে অ্যাক্টিং করেছে এবং ছবিগুলো ভরে ভরে টাকা ইনকাম করেছে। তার জন্য তো এইসব সমস্ত ছবির সিকুয়ালও বর্তমানে তৈরি হচ্ছে, যেমন 22শে শ্রাবণের সিকুয়াল দ্বিতীয় পুরুষ দশম অবতার। যদিও দ্বিতীয় পুরুষ দশম অবতারে আবির চ্যাটার্জি নেই, কিন্তু তিনি যে 22শে শ্রাবণে ছিল সেখানে কিন্তু তিনি প্রচুর প্রশংসা অর্জন করেছেন। এই 22শে শ্রাবণ মুভিটা এতটাই হিট হয়েছিল যে হিন্দি ইন্ডাস্ট্রিতে মানে বলিউডে এটাকে রিমেক করতে চেয়েছিল স্বয়ং অজয় দেবগন। মানে অজয় দেবগনকে নিয়ে এই মুভিটা তৈরি করতে চলেছিল এবং ডাইরেক্টও করতে চলেছিল সৃজিত মুখার্জি নিজেই, কিন্তু রাইটের জন্য এই মুভিটাকে তৈরি করতে পারেননি। তারপরে 2012 সালে বোঝেনা সে বোঝেনা মুভি আসে। এই মুভিটি তো একটা বিগেস্ট হিট মুভি ছিল বেঙ্গলি ইন্ডাস্ট্রি। মুভিটির গান বলো এবং অ্যাক্টিং স্কিল বলো সমস্ত কিছুই মানুষের মন জয় করে নিয়েছিল। যেখানে মুভিটি দুটো কাহিনী ছিল, একটা হলো সোহম চক্রবর্তী এবং মিমি চক্রবর্তী এবং আরেকদিকে ছিল পায়েল সরকার আর আবির চ্যাটার্জি। যদিও মিমি চক্রবর্তী আর সোহমকে সবাই বেশি ভালোবেসেছিল, মানে ওই ক্যারেক্টারটাই বেশি চলেছিল, কিন্তু আবির চ্যাটার্জির ওই কাহিনীটাকেও কিন্তু সবাই ভালোবেসেছিল। মানে এই মুভিটি একটি দৈনন্দিন জীবনের কাহিনী নিয়েই তৈরি করা হয়েছিল এবং মুভিটি বক্স অফিসে একটা বিরাট হিট হয়। তারপরে তিনি আরো কিছু মুভি করেন, যেমন যেখানে ভূতের ভয়, এবং হিন্দিতে একটি প্রথম মুভি আসে কাহিনী নামে। এই মুভিতে কিন্তু তিনি লিড রোলে অভিনয় করেনি, এখানে তিনি বিদ্যা বালনের হাজবেন্ড হিসাবে কাজ করেছিল। এবং তারপরে তার কিছু উল্টোপাল্টা মুভি আসে যেগুলো কিন্তু চলে না বক্স অফিসে, যেমন বাপি বাড়ি যা, বেডরুম, আসবো আরেকদিন, চার, হিদমাজারে, আভিশান, কাঠমান্ডু, জমের রাজা দিল বর, বাস্তু সাপ, ঠাম্মার বয়ফ্রেন্ড, এরকম অনেক মুভি এসেছিল যেগুলো কিন্তু বক্স অফিসে একদমই কাজ করেনি, পুরোপুরিভাবে ফ্লপ হয়ে যায়। যদিও অনেকগুলো মুভি ফ্লপ দেয়, কিন্তু মাঝে মাঝে তিনি কিন্তু অনেক হিট মুভি নিয়ে আসে। যেমন এই ব্যোমকেশের সিরিজগুলোই কিন্তু তিনি পরপর নিয়ে আসে। মানে তার ক্যারিয়ারে কিন্তু তিনি ম্যাক্সিমাম মুভি কিন্তু হিট মুভি দিয়েছে, যেমন ব্যোমকেশ ফিরে এলো, বাদশাহী আংটি, হর হর ব্যোমকেশ, রাজকাহিনী, রক্তবীজ, ব্যোমকেশ পর্ব, মন ছাড়া, সব ভুতুরে, ব্যোমকেশ গোত্র, ফ্ল্যাট নাম্বার 609, বিদায় ব্যোমকেশ। মানে এরকম ধরনের অনেক মুভি তিনি কিন্তু নিয়ে এসেছে। মানে তিনি তার ক্যারিয়ারে ম্যাক্সিমাম মুভি কিন্তু ডিটেকটিভ মুভি করেছে এবং প্রত্যেকটা মুভি কিন্তু হিট হয়েছে। যদিও তিনি হিট হয়েছে, কিন্তু তার কোনো কিন্তু কমার্শিয়াল মুভি আসেনি। এর জন্য তিনি কিন্তু মানুষের মানে দেব আর জিতের মতো অতটা কিন্তু সাকসেসফুল হতে পারেনি। মানে অ্যাক্টর হিসাবে তিনি কিন্তু সাকসেসফুল, কিন্তু কোনো অ্যাক্টর যদি কমার্শিয়ালি ভাবে ভালো মুভি না দিতে পারে তাহলে কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে না। যদিও তিনি তার বহুরূপী মুভির মাধ্যমে দেবের সাথে টেক্কা দিয়েছে, টেক্কা দিলেও কি হবে, কমার্শিয়াল মুভি যতটা লোকের কাছে পৌঁছায় সব মুভি কিন্তু ততটা লোকের কাছে পৌঁছায় না। যেখানে এই বহুরূপী মুভি বেঙ্গলি ইন্ডাস্ট্রি টপ 10 মুভির মধ্যে 4 নম্বরে চলে এসেছে। মানে সমস্ত মুভিকে টেক্কা দিয়ে কিন্তু 10 নম্বরের মধ্যে 4 নম্বরে তার জায়গা করে নিয়েছে। এটা বেঙ্গলি ইন্ডাস্ট্রির প্রথম মুভি ছিল যেই মুভির গানগুলো কিন্তু একটা মিউজিক লেভেল কিনে নিয়েছিল। মানে এর আগে যত মুভি ছিল সমস্ত তো এসবিএস, সুরিন্দর, এরা তো তাদের নিজেদের প্ল্যাটফর্ম ছিল, তাই তারা নিজেদের প্ল্যাটফর্মে রিলিজ করে দিত। কিন্তু এই বহুরূপী মুভি কিন্তু জঙ্গলি মিউজিক নামে একটা লেভেল তাদের মুভির গানগুলো কিনে নিয়েছিল 50 লাখ টাকা দিয়ে। মানে খাতা কলমে দেখতে গেলে এটা বেঙ্গলি ইন্ডাস্ট্রির প্রথম মুভি যার মিউজিক গুলো কিন্তু একটা মিউজিক লেভেল কিনে নিয়েছিল। শুরুর দিকে কিন্তু তার ওই ব্যোমকেশ বক্সী মুভিগুলো দেবের মুভিগুলোকেও টেক্কা দিয়েছিল। তার যে ব্যোমকেশ বক্সী মুভি আসতো সেগুলো কিন্তু দেবের মুভির থেকে অনেক বেশি কামাতো এবং তিনিও তো বলে যে তার লাইফে এই ব্যোমকেশ বক্সীর সব থেকে বেশি অবদান রয়েছে। দেখো আমি কিন্তু এখনো পর্যন্ত আবির চ্যাটার্জির কোনো কন্ট্রোভার্সি দেখিনি। তিনি এই বেঙ্গলি ইন্ডাস্ট্রির এমন একটা অ্যাক্টর যে কিন্তু কোনো কন্ট্রোভার্সিতে জড়ায়নি এবং তাকে নিয়ে কোনো কিন্তু নেগেটিভ ভিডিও নেই। কিন্তু একটা ভিডিও আমি পেয়েছি যেখানে বিপ্লব চ্যাটার্জি তার নামে বলছে যে তার নাকি কোনো মনুষ্যত্ববোধ নেই। মানে তারা একটা ফাংশন থেকে বাড়ি যাচ্ছিল, তখন নাকি তিনি তার ড্রাইভারকে বলে আগে আমার বাড়িতে আমাকে ছেড়ে দেবে, তারপরে বিপ্লব চ্যাটার্জিকে তার বাড়ি ছাড়বে। এটা কিন্তু তিনি এক ইন্টারভিউতে বলেছেন। এটাই ছিল আবির চ্যাটার্জির ক্যারিয়ারের রাইজ অ্যান্ড ফল। মানে তিনি তার ক্যারিয়ারে কিন্তু কমার্শিয়ালি ভাবে সাকসেসফুল না হলেও তিনি কিন্তু বক্স অফিসে কিন্তু অনেক টাকা দিয়ে গেছে এই ইন্ডাস্ট্রিকে। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।